হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। তোমাদেরকে স্বাগত আমাদের নতুন ক্লাসে। আজকে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ যে অধ্যায়টা আছে, অধ্যায়ের আজকে হচ্ছে আমরা সেকেন্ড ক্লাস করে যাচ্ছি এবং সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে কিছু বেসিক কনসেপ্ট করতে পারবো এবং আমরা হচ্ছে কিছু মোটামুটি হচ্ছে এই তোমাদের সিকিউশন করতে পারি, রাইট? তো তোমরা যেটা দেখলে যে আমরা একটা প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছি, আমাদের ভিডিও প্যাটার্ন তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। আমরা এখন প্রতি একদিন পর পর একটা করে ভিডিও আপলোড দিচ্ছি। আমি একদিন পর পর একটা ভিডিও আপলোড দিচ্ছি, এমন না যে প্রতি সপ্তাহে প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছি এবং শুক্রবারে বা বন্ধ হিসেবে আমরা একদিন পর পর একটা করে ভিডিও আপলোড দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের এখন মানে একটা নীতি হবে। কারণ এভরিডে ভিডিও আপলোড দিয়ে আমাদের কোনো লাভ নেই। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা আমাদেরকে তেমন রেসপন্স দিচ্ছ না। এখন তোমরা যদি আমাকে রেসপন্স দাও তাহলে আমি তোমরা দেখবে তোমাদের দিনে দুটো করে ভিডিও আপলোড দিতে পারি, পাঁচ দিতে পারি। এটা ডাজন্ট ম্যাটার, ফ্রি কন্টেন্ট ইজ অ্যাভেলেবল ফর ইউ and from me, বাট সবচেয়ে বড় কথা তোমাদের অ্যাক্টিভ হতে হবে, তোমাদের সাপোর্টিভ হতে হবে, তোমাদের এখানে পার্টিসিপেট করতে হবে। কারণ আমি জাস্ট উপর থেকে টানলেই হবে না, নিচ থেকে ঠেলা দিতে হবে। জাস্ট এতটুকুই। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাকম্পানি না করলে আমি হচ্ছে কিছুই করতে পারবো না, সবচেয়ে বড় কথা। সেটা চলো, তোমাদের জন্য আমি গ্রেটেস্ট রিসোর্সেস গুলো প্যাকড করে তোমাদেরকে দিচ্ছি, অ্যান্ড ইটস কমপ্লিটলি ফ্রি। বাট তোমরা যদি ভ্যালু না দাও, এটা আমার কিছু করার নেই। তো চলো আমরা এখন ক্লাসের দিকে টোট করি। যে দেখা দেখবে, যে দেখা দেখবে না, it doesn't matter. So এখন আমরা আজকে করব হচ্ছে পঞ্চম অধ্যায়। আজকে আমরা পঞ্চম অধ্যায় পদার্থের, আচ্ছা এটা দেখার দরকার নেই, কারণ এটা লিখলে শুধু শুধু এতখানি জায়গা নষ্ট হয়। এটা এতখানি জায়গা নষ্ট করার কোনো দরকার নেই। আমরা এতটুকুতে হচ্ছে ম্যাথ করতে পারবো। আমরা কি যে বললাম এটা তোমরা জেনে গেছো। ওকে, সো লেটস স্টার্ট। আমরা এখন ওকে, আমরা যেখানে ছিলাম সেখানটাকে যাই আমি। আমরা কিন্তু চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সব কমপ্লিট, ঠিক আছে? এখন জাস্ট হচ্ছে আমরা আমরা এখন সামনের দিকে আগাবো। পেছনের দিকে আর দেখা দেখে কোনো সিস্টেম নাই। সো যেহেতু অনেক টাইম হয়ে গেছে, সো ইটস হাই টাইম টু গ্রো আপ। কারণ আমরা এখন সামনে না গাইলে পিছনে পড়তে থাকবো, আমরা চাই না, তাই তো? সো আমরা যে যে রিসোর্স গুলো তোমাদের জন্য রেডি করি, হ্যাঁ ওইগুলো আমাদেরকে খুব আমাকে খুব ভালো করে তোমাকে হচ্ছে অ্যাচিভমেন্ট তোমাদের হচ্ছে মানে আমাদের খুব ভালো করে সেগুলো রিসার্চ করতে হয় যে আমরা তোমাদেরকে ঠিকঠাক দিতে পারছি কিনা, বা তোমরা ঠিক অ্যাচিভ করতে পারবে কিনা, তোমরা ঠিক রিসোর্সটা পাবে কিনা, ওটা আমাদের ফাইন্ড করতে হবে। ফাইন্ড করে তোমাদের যখন আমি তখন আবার ওটাকে আমাকে মানে রিভাইজ করতে হয় যে ঠিক আছে কিনা, তারপর আমাকে ক্লাস করতে হয়। এমনি একটা জিনিস হয়ে যায় না হুট করে। তা এখন চলো আমরা যেটা করব, আমরা ঘনত্ব সম্পর্কে পড়েছিলাম এবং আমরা হচ্ছে যে চাপ, ক্ষেত্রফল সম্পর্কে জানি। তো তোমাদেরকে আরেকটু ইন্ট্রোডিউস করাই দেই যে ব্যাপারটা কি, চাপ জিনিসটা কি, তোমাদেরকে আরো একবার ইন্ট্রোডিউস করা দিই, যেহেতু অনেকদিন আগে তোমার পড়ছো। চাপ ইকুয়াল হচ্ছে আমরা এটাকে পি প্রেসার ধরে লিখতে পারি এবং আমরা হচ্ছে এটাকে এফ বাই এ লিখতে পারি। এফ হচ্ছে তোমাদের বল, বাই হচ্ছে ক্ষেত্রফল। সো এটাই হচ্ছে আমাদের মেইনলি সমীকরণ। অ্যান্ড এই যে ক্ষেত্রফল যে ব্যাপারটা আছে, এই ক্ষেত্রফল জিনিসটা কি? ক্ষেত্রফল হচ্ছে এমন একটা ব্যাপার যেরকম হচ্ছে আমরা ক্ষেত্রফল ধরে না যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বলতে চাই তাহলে এটা হবে তোমাদের আর স্কোয়ার, এবং তুমি যদি কোনো বৃত্তের ক্ষেত্রফল নিতে চাও 2π² কিংবা তুমি হচ্ছে যে কোনো ক্ষেত্রফল নিতে গেলে তাহলে যেরকম হচ্ছে কি বলতেছি, প্রস্থগণ দৈর্ঘ্য, এটা এরকম হয়। তো এরকমই ব্যাপারটা হচ্ছে যে বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপের মূল ক্ষেত্র ক্ষেত্রফল। আরেকটা ব্যাপার যেটা বলে রাখি যে যে ক্ষেত্রফল যে ব্যাপারটা,
এটা কিন্তু হচ্ছে তোমাদের একটা মানে ব্যাপারটা এরকম যে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে, এবং এফ যত বেশি হবে চাপ তত বেশি হবে। অর্থাৎ আমাদের এই যে ক্ষেত্রফলের যে ব্যাপারটা আছে, এটা ওর সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক আর ওর সাথে অর্থাৎ বল ওর সাথে হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্টটা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে কোন একটা বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। এবং আম, অর্থাৎ কোন একটা বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। এবং আমরা যেটাকে বলি যে এই এফ, এটা বল এবং এ হচ্ছে ক্ষেত্রফল, এবং চাপের এটাই হচ্ছে সূত্র, মেইন সূত্র। বল বাই ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফল এটার সাথে ব্যস্তানুপাতিক, বলের সাথে সমানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল যদি কমে যায় চাপ বেড়ে যাবে, ক্ষেত্রফল যদি বেড়ে যায় চাপ কমে যাবে, বল যদি বাড়ে চাপ বাড়বে, বল যদি কমে চাপ কমবে। ক্লিয়ার? ওকে, ডান। তারপর আমরা ঘনত্ব নিয়ে পড়ালেখা করেছিলাম। ঘনত্ব কিরকম এটা আমরা সবাই জানি যে ঘনত্ব কি। কোন বস্তু যে জায়গা থেকে কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলা হয়, এটা আমরা সবাই জানি। এখন এই যে সেই সমান আয়তনের এক টুকরা মানে ব্যাপারটা কি যে ঘনত্ব ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরো না যে কোন একটা জিনিস যদি একটা জায়গা জুড়ে থাকে সেটা হচ্ছে আয়তন। এখন সে আয়তনের থেকে ধরো না এক টুকরা কর্ক বা এক টুকরা হচ্ছে কাঠ আমি যদি পানির মধ্যে ছেড়ে দিই, পানিতে ছেড়ে দিই, তাহলে দেখবে ও পানি থেকে ভাসছে বা জল থেকে ভাসছে। কারণ কি? কারণ ওর ঘনত্ব পানির তুলনায় কম। অর্থাৎ ঘনত্ব এমন একটা ব্যাপার যে ওর হচ্ছে ডেন্সিটি বোঝায়। অর্থাৎ ও কতটা ভারী, মানে কি বলছে ভারী কি মানে ও কতটা ডেন্স অর্থাৎ কতটা ঘন, এটা বোঝায়। এটা হচ্ছে ঘনত্ব, ডেন্সিটি মিনস দিস টাইপ অফ দ্যাট। এটা এমন একটা ব্যাপার যে লোহা, ওর ঘনত্ব কিন্তু অনেক। আমরা ঘনত্ব কিন্তু লিখে দিয়েছিলাম কতগুলো, ওটা তোমরা আই থিঙ্ক মুখস্থ করার কথা। অ্যান্ড কর্ক, ওর ঘনত্ব অনেক কম, পানির ঘনত্ব ওর থেকে অনেক কম। তাহলে সেক্ষেত্রে আমি একটা ব্যাপার বুঝো যে আমি যদি এখন লোহার উপরে পানি দিয়ে দিই, হ্যাঁ সিম্পল, এটা ধরো না যে এটা লোহার বড় একটা জিনিস, ওটার উপর পানি ঢেলে দিব, তখন ওই পানি লোহার উপরেই থাকবে, লোহার ভিতরে যেতে পারবে না, কারণ লোহার ঘনত্ব অনেক বেশি, লোহাকে ভেদ করতে পারবে না। কিন্তু একটা পানির পাত্রে যদি আমি এক টুকরা পাথরও ফেলে দিই, এক টুকরা লোহা যদি ফেলে দিই ছোট টুকরা, ও পানিকে চিরতে চিরতে একদম নিচে চলে যাবে, কারণ ওর ঘনত্ব পানির থেকে অনেক বেশি। ইভেন আমরা মানুষের, আমাদের যে মানুষের ঘনত্ব পানির থেকে কম, দ্যাটস ওয়াই আমরা মারা গেলে ফুলে উঠি বা আমরা ভেসে থাকতে পারি পানির উপর। মানে মাথা সাগর, কর্ক, কাঠ, ওরা কিন্তু পানির উপর ভেসে থাকে, কারণ ওদের ঘনত্ব পানির থেকে কম। ওর ঘনত্ব পানি থেকে মানে ও পানির থেকে কম ঘন, তাই ও পানির উপর ভেসে থাকতে পারে। দ্যাটস দ্য রিজনস। ওকে, সো এটা হচ্ছে ঘনত্বের কনসেপ্ট, এবং ঘনত্বকে আমরা হচ্ছে র দ্বারা প্রকাশ করতে পারি। দ্যাট ইজ কল ঘনত্ব, যেটা আমরা র দ্বারা প্রকাশ করতে পারি। এবং র কে আমরা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে এম বাই ভি। আমরা যেটা অঙ্ক করে ফেলেছিলাম যে আমরাকে এটাকে আবার চাপকে আরেকটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে পি ইকুয়াল এইচ র জি। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু বের করতে পারবো। এবং এটাকে যখন আমরা হচ্ছে যে এফ বাই এ লিখলাম, তাহলে এফ বাই এ লেখার সাথে সাথে এখানে একটা সলিউশন তোমাদের চলে আসে। দ্যাট ইজ কাইন্ড অফ লাইক দ্যাট যে পিভি অর্থাৎ পিভিজি বাই এ। এখন এইটাকে ভাঙলে দেখা যাবে তোমার এই সেও চলে আসছে, এটাই ঠিক আছে। এবং রর যে ব্যাপারটা ছিল এটা আমরা বলেছিলাম, এবং হচ্ছে চাপের যেই মানে একক ঠেকক ওটা আমরা দেখেছিলাম, ঠিক আছে। এবং এই র থেকে আমরা এটা পেয়েছিলাম যে এই মতো আমরা দেখতে পারি হচ্ছে র ভি। অর্থাৎ আমাদের যদি ঘনত্ব দেওয়া থাকে, আমি যদি ওই ভি অর্থাৎ আয়তন দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি ওখান থেকে ভর বের করতে পারবো, ঠিক আছে। এটা আমরা দেখেছি। অ্যান্ড তারপরে আজকে আমরা দেখবো প্যাসকেলের সূত্র, one of kind most important things in your life of science student, কারণ এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্যাসকেলের সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট।
এগুলো আগে মুছি। ওকে, সো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যাসকেলের সূত্র। সো প্যাসকেলের সূত্রটা মূলত কি? এটা হচ্ছে একটা পিস্টনের সূত্র, বা তোমরা বলতে পারো সিলিন্ডারের সূত্র, কাইন্ড অফ লাইক দ্যাট। তো প্যাসকেলের সূত্র, রাইট? প্যাসকেলের সূত্র, এই প্যাসকেলের সূত্র ব্যাপারটা কি, কনসেপ্টটা কি আমাদের বুঝতে হবে আগে। প্যাসকেলের সূত্র হচ্ছে এমন একটা ব্যাপার যে, ধরো কোন একটা প্রেশার, ধরো না এই যে দুটো সিলিন্ডার আছে, ও হচ্ছে বড় একটা সিলিন্ডার, এটা দুইটা ধরনের একটা সিলিন্ডার, ওটা বড় সিলিন্ডার, ওটা ছোট সিলিন্ডার। এখন আমি যদি ওইকে এই ধরনের আমাদের মাঝখানে একটা পাইপ লাগানো আছে, ঠিক আছে? পাইপ লাগানো আছে, আমি যদি ওইখানে প্রেশার দিয়ে ভাবে, তাহলে ও কিন্তু এবার উপর উঠে যাবে, মানে এটা এভাবে উপরে উঠে যাবে, বা এই দুটো একসাথে উপরে উঠে যাবে, ঠিক আছে? আবার আমি যদি এখান থেকে ওদেরকে প্রেসার দেই, তাহলে ও কিন্তু অনেক বেশি উঠবে, কারণ ওদের প্রেসার বেশি, কারণ ওদের যে ব্যাপারটা দেখতে পাচ্ছ তো, ওটা বেশি, আর ওর যে ব্যাপারটা কিন্তু কম। এটাই কনসেপ্ট, এর বেশি প্যাসকেলের সূত্র কোনো কনসেপ্ট নাই। ওকে, সো প্যাসকেলের যে ব্যাপার স্যাপারটা, ওটা কাইন্ড অফ লাইক এরকমই, এর বেশি তেমন কিছুই নেই প্যাসকেলের সূত্রে। তারপর আরো অনেকের সূত্র আছে, যেরকম মানে টলেমি সূত্র থাকে, কিংবা তোমাদের হচ্ছে হুকের সূত্র থাকে, আর্কিমিডিসের সূত্র আছে, ঠিক আছে? সো প্যাসকেলের সূত্রটা ঠিক এমনই যে, কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকে সঞ্চালিত হয়, এবং এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র। অর্থাৎ আবদ্ধ তরলে কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থে কোনো প্রকার কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকে সঞ্চালিত হয়। এটা হচ্ছে মানে কাইন্ড অফ লাইক দ্যাট, এরকম যে কোনো আবদ্ধ কোনো আবদ্ধ আবদ্ধ তরল বা বায়ু বায়বীয় পদার্থে আবদ্ধ বা বায়বীয় পদার্থের পদার্থের কোনো অংশে যদি আমরা চাপ প্রয়োগ চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকে সঞ্চালিত হয়। সেই চাপ সব দিকে সঞ্চালিত হয়। ওকে, সো এটা হচ্ছে প্যাসকেলের মূল সূত্র, এর উপরে কোনো সূত্র হবে না প্যাসকেলের। অ্যান্ড এখন যদি আমরা প্যাসকেলের যে কাইন্ড অফ ওই সূত্রের ভিজুয়ালাইজেশনটা করি, তাহলে হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার হবে, নাহলে এটা দেখে তোমাদের কখনো ক্লিয়ার হবে না, ঠিক আছে? ওকে, চলো এখন আমরা হচ্ছে প্যাসকেলের সূত্রের ভিজুয়ালাইজেশনটা করি, যে অ্যাকচুয়ালি এটা কিরকম। লেটস গো। ওকে,
সেটার ভিজুয়ালাইজেশনটা ঠিক এরকম হয় যে, ধরো না, যেটা বললাম যে এটা হচ্ছে একটা পিস্টন, একটা পিস্টন, এটা হচ্ছে একটা মানে একটা নলাকার ব্যাপার স্যাপার, একটা ট্যাঙ্কের তুমি ব্যাপার স্যাপার ধরে রাখতে পারো। এটা হচ্ছে আমাদের সে পিস্টনের জায়গাটা। হ্যাঁ, আর এই যে ফুল ব্যাপারটা দেখতে পাচ্ছ তোমরা, যে ফুল ব্যাপারটা দেখতে পাচ্ছ, সেটা সম্পূর্ণটাই এখানে তোমাদের মোটামুটি পানি দিয়ে ঘেরা। আর সেটা আসলে আমরা কিন্তু কোনো হচ্ছে ম্যাথ সলিউশন করবো না, আমরা একদম হচ্ছে বেসিক ফুল ক্লিয়ার করবো, তারপর আমরা আগামী ক্লাসে ম্যাথ ক্লিয়ার করবো। মানে জানতে চাই আমার সাথে, এটা হচ্ছে পৃষ্ঠ 1, এটা হচ্ছে পৃষ্ঠ 2, এবং এর ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল কম। তো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল A1, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল A2, আর এখানে আমরা বল দিব হচ্ছে F2, আর এখানে আমরা বল দিব হচ্ছে F1। আর এটা হচ্ছে আমাদের পিস্টন 1, আর এটা হচ্ছে আমাদের পিস্টন 2। তো এটাই, এর বেশি অ্যাকচুয়ালি আর কিছুই নেই প্যাসকেলের সূত্রে, যা যা আছে বলে দিলাম। হুম, এখন যে সূত্রটা কি, মেন যে সূত্রটা ওটাই বলে নেই। মেন সূত্রটা হচ্ছে এরকম। আচ্ছা তোমরা এটাকে মুছি, কারণ এটার নাম হচ্ছে তোমরা হচ্ছে বুঝবা না কি বলতেছি বা না বলতেছি। আমি এতটুকু মুছে দিলাম। এখানে আমরা লিখতে পারি, এটা হবে তোমাদের F2/F1 ইকুয়াল F2/A1 ইকুয়াল হচ্ছে L1/L2। অর্থাৎ বল ক্ষেত্রফল এটা হচ্ছে ওই কতটুকু হলো, অর্থাৎ আমরা বল ক্ষেত্রফলকে সমানুপাতিক ধরতে পারি, এবং এটা হচ্ছে আমাদের এর অর্থ যে দৈর্ঘ্য, ওকে আমরা ব্যস্তানুপাতিক ধরতে পারি। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। আরেকটা সূত্র হবে, সেটা হচ্ছে আমাদের W1 ইকুয়াল FL1, এবং W2 ইকুয়াল হচ্ছে তোমাদের FL2, রাইট? ওকে। এবং তোমরা হচ্ছে আরেকটা ব্যাপার স্যাপার জানতে পারবে, সেটা হচ্ছে ইয়ং ইয়ং মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক বলে একটা ব্যাপার আছে। আরে মশা কেন কি করছে? যাক, এটা ওটা ব্যাপার না। মশা আসবে, মশা তো জীবন আছে। ওকে, সো যেটা হবে সেটা হচ্ছে যে, এই যে এটা হচ্ছে তোমাদের ইয়ং মডুলাস, ঠিক আছে? ইয়ং এর গুণাঙ্ক যেটাকে বলা হয় আমরা, এটা হচ্ছে আমাদের এই ইয়ং মডুলাস হচ্ছে তোমাদের FL/AL, এটা হচ্ছে সূত্র। ডান। এবং এখানে আমরা ডেল এল লিখতে পারি, এবং এটাই, এর বেশি কিছুই না। অ্যান্ড লেটস গো, আমাদের কনসেপ্ট আস্তে আস্তে পুরোই আসছে, এটা আসলে অনেক ভালো একটা সংকেত।
এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টরেসিলের পরীক্ষা বা টরেসিলের যে ব্যাপারটা আছে ওটা। টরেসিলের পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং ওর ব্যাপারটা কিন্তু মারাত্মক। টরেসিলের যে পরীক্ষাটা ওটা এমন ছিল যে আমরা একটা পারদের শিশি নিলে, হ্যাঁ, একটা পারদের শিশি যদি আমরা এরকম একটা বড় শিশি নেই, এখন ওইটাকে যদি হচ্ছে আমরা এরকম উল্টা করে দিই পারদের শিশিটাকে, তাহলে ওইখানে 76 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে পারদের শিশি থাকবে, এবং 76 সেন্টিমিটার নিচের পরে পারদ আর নামবে না। অর্থাৎ ব্যাপারটা এরকম যে যে আম, ব্যাপারটা এরকম যে প্রায় 1 মিটার লম্বা, এক মুখ খোলা, আমরা যদি একটা সুষম ব্যাসযুক্ত পুরু কাচের নল নেই এবং সেই নলটিকে যদি বিশুদ্ধ পারদ দ্বারা পূর্ণ করি এবং তারপরে ওটাকে কাশনলের খোলা মুখে আমরা একটা আঙুল দিয়ে, ধরেন এটা একটা 1 মিটার লম্বা একটা কাশনল এবং ওটার হচ্ছে পুরোটা পারদ পূর্ণ, এবং আমরা হচ্ছে খোলা মুখে আঙুল দিলাম, এখন আটকিয়ে নলটিকে উল্টা করে খাড়া করে রাখার ব্যবস্থা করলে দেখা যাবে যে কিছু পারদটা কিছু দূর নেমে আসার পরে, পারদটা কিছুদূর নেমে আসার পরে থেমে যাবে, ও দাঁড়িয়ে থাকবে। এখন তোমার আপাত দৃষ্টিতে দেখে যে মনে হবে যে নলের ভিতরের পারস্তম্ভ আপনা আপনি দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যাপারটা এরকম না। বাস্তবে বায়ুমণ্ডলের চাপের একটা আহ, মানে বায়ুমণ্ডলীয় চাপের বায়ুমণ্ডলীয় চাপের একটা ব্যাপার স্যাপার আছে যার ফলে এটা হচ্ছে। ব্যাপারটা কিরকম যে পাত্রের পারদের উপরে যে বায়ুমণ্ডলের সর্বদা চাপ দিচ্ছে, অর্থাৎ ওই যে পাত্রটার উপর বায়ুমণ্ডল সর্বদা একটা চাপ দিতেছে, এখন ওই চাপ দিতেছে, এই চাপ পারদের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে নলের ভিতরে ঊর্ধ্বমুখী ক্রিয়া আহ, করে। এই চাপই নলের ভিতরে পারস্তম্ভকে ধরে রাখে। এখন যখন ধরে রাখে, এই চাপ না থাকলে অভিকর্ষের জন্য নলের ভিতরে পারদ নিচে নেমে আসতো। সুতরাং বায়ুমণ্ডলের চাপ এগুলো নলের পারস্তম্ভের চাপ, অর্থাৎ ওই বায়ুমণ্ডলের চাপ যত হচ্ছে ওটাই হবে। তাহলে এখন তোমরা বলো, সাধারণ ক্ষেত্রে নলের ভিতরে যে পারস্তম্ভের বলের উচ্চতা সেটা থাকবে প্রায় 76 সেন্টিমিটার, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ ধরে রাখতে সক্ষম। এভাবে তরঙ্গের স্তম্ভের উচ্চতা ব্যবহার করে বায়ুমণ্ডলের চাপের পরিমাণ নির্ণয় করা যায়। ঠিক আছে, এই যে বায়ুমণ্ডলের চাপ। কিন্তু বায়ুমণ্ডলের চাপের একটা ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে প্যাসকেলের সূত্র পড়তেছি না, আমরা এখানে বায়ুমণ্ডলের চাপ ও টলেসের পরীক্ষা পড়তেছি। আচ্ছা, ওর নাম তো টলেসি, টরিসেলি। আমি বারবার টলেমির ব্যাপারটা আমার মুখে চলে আসছে, তাই হচ্ছে আমি ওকে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে উচ্চতা বায়ুমণ্ডলের চাপের এখন একটা ব্যাপার আসবে যে, দেখো, বায়ুমণ্ডলের চাপ নির্ভর করে বায়ুমণ্ডলের চাপ, উচ্চতা এবং বায়ুমণ্ডলের ঘনত্বের উপর। তাহলে ভূপৃষ্ঠ অর্থাৎ সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ হলো 76 সেন্টিমিটার, পারস্তম্ভের চাপের সমান। কিন্তু ভূপৃষ্ঠের সমুদ্র তল থেকে যত উপরে ওঠা যায় বায়ুস্থলের ওজন ও ঘনত্ব ততটাই হ্রাস পায়। এই জন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের চাপ কম হয়। এভারেস্ট পর্বত শৃঙ্গ উপরের উচ্চতা বায়ুমণ্ডলের চাপ সমুদ্র তলের চাপের 30%, অর্থাৎ 70% নাই। তাহলে সেই ক্ষেত্রে সেজন্য বেশি উচ্চতায় ওঠা শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায়। এবং আবার বেশি উচ্চতায় বায়ুমণ্ডলের চাপের চেয়ে মানুষের যে ব্যাপারটা হয় যে, এবং বেশি উচ্চতায় বায়ুমণ্ডলের চাপের চেয়ে মানুষের রক্তচাপ বেশি থাকে, এবং মানুষের রক্তচাপ বেশি হলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। ওটাই, ঠিক আছে, ওকে। তারপরে আরেকটা জিনিস যে আমরা হচ্ছে এই যে পারস্তম্ভের যে উচ্চতাটা এবং বায়ুমণ্ডলের চাপ, এটাকে মাপার জন্য আমরা ব্যারোমিটার ব্যবহার করি, ব্যারোমিটারই ব্যবহার করা হয়। ব্যারোমিটার কি আমরা একটু বলতেছি, দাঁড়াও। ব্যারোমিটার হচ্ছে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে বুঝতে হবে বায়ুমণ্ডল থেকে বা ব্যারোমিটারের মাধ্যমে আমরা হচ্ছে মাপি এটা। তাহলে এবার প্রবাহী চাপ ও প্লাবতা নিয়ে কিছু কথা আছে। দেখো, প্রবাহী চাপটা এমন যে কোন তলের স্থির অবস্থা থেকে প্রবাহিতার প্রতি একক ক্ষেত্রফলের লম্বভাবে যে বল প্রয়োগ করে
তার মানকে প্রবাহের চাপ বলে। এবং যদি একটি তলের ক্ষেত্রে এ এবং প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল এফ হয়, তাহলে চাপ ইকুয়াল হবে হচ্ছে তোমাদের পি ইকুয়াল এফ বাই এ, অর্থাৎ এটা হবে তোমাদের পি ইকুয়াল এফ বাই এ, যেটা আমরা বলেছিলাম এটা প্রবাহী চাপের একটা ব্যাপার স্যাপার। তারপরে প্লবতাটা কি, ঠিক আছে না, যে প্লবতাটা কি হয়। প্রবণতাটা এরকম হয় যে পরিপূর্ণ একটি কলসিকে পানির মধ্যে যদি আমরা হচ্ছে সরানো যত সহজ, পানিতে না রেখে সরানো তত সহজ না। পানির মধ্যে ডুবন্ত অবস্থায় কলসিটির বেশ হালকা মনে হয়, কারণ কলসিটির উপর একটু ঊর্ধ্বমুখী বল কাজ করে, অর্থাৎ আহ, মানে পানির ভিতরে যখন কলসিটাকে দিয়ে দিই, তখন ওর ভিতরে যে বাষ্পটা আছে ও সবসময় উপরে উঠতে চায়, এবং ওর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া কাজ করে, এবং ওই ঊর্ধ্বমুখী বলের ক্রিয়ার ফলে আমরা হচ্ছে ওই যে ওই কলসিকে নাড়ানো অনেক কষ্টকর হয়ে যায়। এই পানির নিচে এটা হচ্ছে প্লবতার ব্যাপার স্যাপার। তো প্লবতার মান তরলের মধ্যে কোনো কঠিন বস্তুকে, এখন প্লবতার মান হচ্ছে বস্তু নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান, অর্থাৎ প্লবতার মান যেটা হবে এটা খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো প্লবতার মান হবে, প্লবতার মান বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক তরল বা বায়বীয় পদার্থের সমান। এটা হচ্ছে প্রবতার মান, তোমরা বলতে পারো। অংশ কর্তৃক অপসারিত হবে এখানে, এখানে হবে তোমাদের অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। ডান, এটা হচ্ছে প্লবতার মান ব্যাপারটা। সুতরাং আমরা লিখতে পারি যে এইচ ইকুয়াল এইচ টু মাইনাস এইচ ওয়ান হচ্ছে প্লবতা, ঠিক আছে। এখন বস্তুর ভাষণ নিমজ্জন তোমরা পড়তে পারো বই থেকে। এরপর আসলে আর্কিমিডিসের সূত্র, যেটা আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর্কিমিডিসের সূত্র তোমাদেরকে এভাবে বুঝিয়ে দিতে পারবো যে আমাদের প্রত্যেক জীবনে, হ্যাঁ, অভিজ্ঞতা থেকে দেখতে পাই যে কোনো কঠিন বস্তুকে পানিতে ডুবলে হালকা বলে মনে হয়। কেন? কারণটা কি? এর কারণ বস্তুর, ডুবন্ত বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল বা প্রবণতা কাজ করে। এখন দেখো, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর গ্রিক দার্শনিক আর্কিমিডিস আবিষ্কার করেন যে কোন বস্তু স্থির তরল অথবা বায়বীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণ ডুবলে বস্তুটির কিছু ওজন হ্রাস পায়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান, যেটা আমরা এখানে লিখেছি। এটা হচ্ছে প্রবণতার মান বা আর্কিমিডিসের সূত্র, যে বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান প্লবতার মান, বা ওই যে আমি যে বস্তুটাকে হালকা বলে মনে হয় বা বস্তুটার কিছু ওজন হারায় বলে মনে হয়, ওই হারানো ওজনটাই বস্তুর এই নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এটাই আর্কিমিডিসের সূত্র, এর বেশি কিছুই না। তারপর যেটা থাকে তোমাদের পীড়ন ও বিকৃতি। ইটস কাইন্ড অফ রিয়েলি এ টাফ কোশ্চেন, পীড়ন বিকৃতি, ঠিক আছে। কারণ পীড়ন বিকৃতি নিয়ে তোমাদের মাথা ঘোরাবে, এবং পদার্থের প্লাজমা অবস্থা আছে তোমাদের, যেটা ঠিক আছে। তো পীড়ন বিকৃতি, পীড়ন বিকৃতির ক্ষেত্রে হুকের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে সিরিজ স্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক হবে। পীড়ন কি? সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা যেটা জানি যে একটা রাস্তা, একটা রাবারের ফিতা টানলে তার দৈর্ঘ্য বেড়ে যায়, স্বাভাবিক। এখন আবার টান ছেড়ে দিলে পুনরায় পূর্বের দিকে ফিরে আসে, ফিরে পেতে চেষ্টা করে। এখানে টানা অর্থ বল প্রয়োগ করা বা দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য বেড়ে যাওয়া, অর্থাৎ বিকৃতি হওয়া। মূলত যখনই বস্তু বিকৃতি হয় তখনই বস্তুর ভিতরে একটি বাধাদানকারী বলের সৃষ্টি হয়, এজন্য পূর্বের অবস্থায় ফিরে আসতে সচেষ্ট হয়। হুম, বাহ্যিক বল প্রয়োগ করার জন্য কোনো বস্তুর আকার বা আয়তনের উপর উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটির এই প্রচেষ্টাকে বাধা দেয়,
এই বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার বা আয়তনে ফিরে পায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। অর্থ কি? বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আয়তন বা আকার বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে সে ধর্মের জন্য বস্তুটি এই প্রচেষ্টাকে বাধা দেয়, যে ধর্মের জন্য বস্তুর প্রচেষ্টাকে বাধা দেয়, এবং বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার বা আয়তনে ফিরে পায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ সিম্পল, এই ধরুন এটা রাবার, আমি ওখানে টান দিছি, টান দেওয়ার পরে একটা ধরনের এতখানি চলে আসছে, এতখানি চলে আসছে, আমি ওকে টান দিয়েছি, ওর বিকৃত করে ফেলছে, ও কিন্তু এখন বিকৃত, ও বড় হয়ে গেছে, আগের থেকে দৈর্ঘ্য বেড়ে গেছে, এখন ওর আয়তন আকার দুটোই বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো, ও আমি ওকে যদি ছেড়ে দিই আস্তে আস্তে এখানে চলে যাবে, ও চাইবে যে আমি এখানে চলে যেতে, অথবা পূর্ণটা পারবে না, বাট এতটুকু হলেও যাইতে পারবে। কারণ কি? কারণ ওর ভিতরে স্থিতিস্থাপকতা, অর্থাৎ একটা বাধা দানকারী বল আছে, যার জন্য আমাকে বাধা দিতেছে যে আমার টানতে প্রেশার দেওয়া লাগতেছে। আমি যদি বাধা না দিতাম আমি প্রেশার দেওয়া লাগতো না, আস্তে এমনি ঝুলে পড়ছে। কিন্তু ওর ভিতরে বাধা আছে বলে আমাকে প্রেশার দিয়েছে, এবং বড় হচ্ছে, এবং দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, আয়তন আকার সব বৃদ্ধি পাচ্ছে, এবং যখন আমি ছেড়ে দিচ্ছি পূর্ব অবস্থানে ফিরে যাচ্ছে। এটাই স্থিতিস্থাপকতা ধর্ম, এবং এই স্থিতিস্থাপকতা ধর্মের জন্যই হচ্ছে এভাবে করে। তাহলে বিকৃতি কি এবং স্থিতিস্থাপকতা কি আমরা পড়ে ফেললাম। এখন এই যে আম, স্থিতিস্থাপকতা, যেই সব পদার্থের এই ধর্ম আছে তাদের স্থিতিস্থাপক পদার্থ বলে, এবং তবে বলের একটি সীমা আছে, যার বেশি বল প্রয়োগ করলে বস্তু তার আকারে ফিরে যায় না, এতে স্থিতিস্থাপকতার সীমা বলে। অর্থাৎ একটা রাবারকে যদি আমরা টানতে থাকি, ও একটা পর্যায়ে টান দিলে ছিঁড়বে না, বাট ও আর আকারে ফিরে যেতে পারবে, মানে লম্বা হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে। ওটাই হচ্ছে তোমাদের স্থিতিস্থাপকতার সীমা। যখন স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তখন বস্তুর অণুগুলো পরস্পর থেকে সরে যায়, তার ফলে বস্তুর দৈর্ঘ্য বা আয়তন আকৃতির পরিবর্তন ঘটে, রাইট? একক দৈর্ঘ্য বা একক আয়তনের এই পরিবর্তনকে বিকৃতি বলে, যেটা বললাম। এখন বাহ্যিক বলের প্রভাবে বস্তুর মধ্যে বিকৃতি সৃষ্টি হলে স্থিতিস্থাপকের জন্য বস্তুর ভিতরে একটি প্রতিরোধ বলের উদ্ভব হয়। এই প্রতিরোধ বল বাহ্যিক বলের বাধা দানের প্রচেষ্টা করে, যেটা বললাম। এখন বস্তুর ভিতরে একক ক্ষেত্রফলে লম্বভাবে উক্ত এই প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। অর্থাৎ আমি যাকে টান দিয়েছি, এখন যে বড় হয়েছে, এই যে এটা বাধা দানকারী বল প্রেশার করতেছে না, যে ওর আগে সাথে চলেই যাবে, অবস্থানে চলে যাবে, এটা হচ্ছে পীড়ন। এটাই পীড়ন। এবং হুকের সূত্র অনুসারে হচ্ছে তোমাদের স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমা, এটা হচ্ছে তোমাদের পীড়ন বিকৃতি সমানুপাতিক। এবং আমরা এখানে লিখতে পারি যে পীড়ন ইকুয়াল ধ্রুবক ইন্টু বিকৃতি, অতএব পীড়ন বাই বিকৃতি ইকুয়াল হচ্ছে তোমাদের ধ্রুবক। ডান, এর বেশি কিছু না, হ্যাঁ? সেটাই। এবং পীড়ন বা বিকৃতির কথাবার্তা। এখন পদার্থের একটা চতুর্থ অবস্থা, সেটা প্লাজমা অবস্থা, এটা আমরা সবাই জানি। এখন প্লাজমা অবস্থা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, এবং এই প্লাজমা হলো অতি উচ্চতা ঘনমাত্রায় আয়নিত গ্যাস। প্লাজমার বড় উৎস হচ্ছে সূর্য, অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস, যেটা সূর্যে সম্ভব। তাছাড়া অন্যান্য নক্ষত্রগুলোতে প্লাজমার উৎস আছে। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়। গ্যাসের ন্যায় প্লাজমার কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। প্লাজমা কণাগুলো তড়িৎ আধান বহন করে, তাই প্লাজমা তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে। শিল্প কারখানায় প্লাজমা টর্চ দিয়ে ধাতব পদার্থ কাটা হয়। যে প্লাজমা যে টর্চ, অর্থাৎ লেজারও বলতে পারো তোমরা, কারণ অনেক থাউজেন্ড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় এটা। যদি দেখবে সূর্যের থেকে একটা প্লাজমা চলে আসে, পৃথিবীর উপর দিয়ে যায়, তখন এটা নীল কালার, এটা প্লাজমারই হয়। এবং প্লাজমারে যখন সূর্য পৃথিবীর দিকে আসে, তখন অনেক হিট প্রডিউস করে। ওই ছোট্ট একটা প্লাজমার রে পৃথিবী থেকে 1000 গুণ বড়, কয়েক লক্ষ গুণ বড় হতে পারে। হ্যাঁ, তো এটাই যে প্লাজমা অবস্থা, এবং এটাই হচ্ছে আমাদের পীড়ন বিকৃতি, এবং এটাই আমাদের এই অধ্যায়ের বেসিক এর কনসেপ্ট ক্লিয়ার করে দেয়। তো যেটা পড়ালাম, আমাদের অধ্যায়ের বেসিক ক্লিয়ার হয়ে গেছে, এবং আমরা পঞ্চম অধ্যায় থেকে চাইলে বেসিকের ব্যাপারটা বিদায় নিতে পারি। আমরা আগামীকাল হচ্ছে তোমাদের সিকিউ ধরবো, যদি সিকিউ আগামীকাল শেষ করতে পারলে ভালো, না করতে পারলে আমরা একটা ক্লাসে করবো, এবং চেষ্টা করবো সিকিউটাকে ফুল কমপ্লিট করতে। তো
এ পর্যন্তই। এখন সবাই আমার ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দাও এবং ভিডিওটা দেখো, ভালো লাগবে। এবং কোথাও ভুল ত্রুটি আছে বা কোথায় কি আসে প্লিজ কমেন্ট করে জানাও। অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ভিডিও এবং তোমাদের হোয়াট কাইন্ড অফ ক্লাস, হোয়াট কাইন্ড অফ চ্যাপ্টার তোমার দরকার, সেটা আমাকে বলো। আমি তোমার জন্য বেস্ট কিছু নেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবার ধন্যবাদ। এখন আরেকটি ক্লাসে সবাইকে গুড বাই। এবং সবাইকে অ্যাবসলিউটলি সবশেষে একটা ব্যাপার, থ্যাংক ইউ, গুড বাই, গুড বাই সবাই।